আমরা চলে এসেছি ইরানের বিপ্লব বইয়ের শেষ পর্বে। এই বইটি আমরা 5টি খণ্ডে প্রকাশ করেছি। এভাবে ছোট ছোট খণ্ডে উপস্থাপন কি যথাযথ, নাকি আরও বড় করে কয়েকটি খণ্ডে প্রকাশ করা, নাকি পুরো বইটি একটি ভিডিওতে প্রকাশ করব, সেটা আপনারা যদি আমাদের সাথে শেয়ার করেন, তা জানলে আমরা উপকৃত হব। বিপ্লবোত্তর ইরান কিভাবে কি করতে পারে তাই নিয়ে আলোচনা করেছিলেন লেখক আহমদ আনিসুর রহমান। আজ আমরা পাঠ করব এর উপসংহারীয় পর্বটি। তাহলে শুরু করা যাক আহমেদ আনিসুর রহমান রচিত ইরানের বিপ্লব বইটির শেষ পর্ব, উপসংহারীয় আফ্রিকা ও এশিয়ায় বিপ্লবী প্রচেষ্টার জন্য শিক্ষা। এক, আফ্রিকা ও এশিয়ায় এটি হলো বিপ্লবের যুগ। কথাটি ভালো না মন্দ সে অন্য বিষয়, কিন্তু বিপ্লব বিংশ শতাব্দীর এই দ্বিতীয়ার্ধে তৃতীয় বিশ্বে অনেকটা অনিবার্য হয়েই দেখা দিয়েছে। ঔপনিবেশিক প্রভুগণ যেসব রাষ্ট্রিক ও অর্থনৈতিক ব্যবস্থা রেখে গেছে, তৃতীয় বিশ্বের মানুষের আজকের চাহিদা ও আশা আকাঙ্ক্ষার সঙ্গে তার অসঙ্গতি, এলিটের ভেতর পাশ্চাত্য উচ্চশিক্ষা, বিশ্বব্যাপী যোগাযোগ ও প্রচার ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি, পাশ্চাত্য শিক্ষার ফল হিসেবে তৃতীয় বিশ্বের সেকুলার দৃষ্টিভঙ্গির প্রসার ও জাতীয়তাবাদের বিকাশ, এবং তৃতীয় বিশ্বের তুলনায় উন্নত বিশ্বের জীবনযাত্রার ধারা ও মানের পার্থিব সুবিধাগত বিচারের অত্যাধিক উন্নতি, এই সবই একজোট হয়ে তৃতীয় বিশ্বে বিপ্লবী প্রচেষ্টাকে অনিবার্য করে তুলেছে। পাশ্চাত্য শিক্ষায় গতিমুখী হলো সেকুলার। পার্থিব সুযোগ সুবিধার ব্যাপারে তা এই শিক্ষায় শিক্ষিত ও প্রভাবিতদের আগ্রহী করে তোলে। তৃতীয় বিশ্বের পুরনো শিক্ষা ব্যবস্থা ছিল প্রধানতই ধর্ম প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত ও ধর্মনির্ভর। পার্থিব সুযোগ সুবিধার আগ্রহ পাশ্চাত্য শিক্ষার প্রসারের পূর্বেও তৃতীয় বিশ্বের সমাজসমূহে বিরাজমান ছিল। কেনই বা থাকবে না? মানুষ মাত্রই পার্থিব ও বস্তুগত আকাঙ্ক্ষা ও প্রয়োজন বোধ করে, কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রসারের পূর্বে ধর্মনির্ভর শিক্ষা ও সামাজিক মূল্যবোধ সাধারণত মানুষকে পার্থিব ও সুখ সুবিধা বিমুখ করবার চেষ্টা করত। যেসব ধর্ম তা করেনি, তারাও মানুষকে নিছক ন্যূনতম প্রয়োজন মেটাতে যতদূর দরকার ততদূর মাত্রই শুধু পার্থিব সুবিধা সন্ধানকে চালিয়ে যেতে অনুমতি দেয়। এর ফলে সমাজের সকলেই পার্থিব সুবিধা বিমুখ হয়ে পড়ে এমনটি নয়। তাহলে ভূস্বামী সামন্ত রাজরাজরাদের প্রতিষ্ঠা হতো না, সামন্ততন্ত্রেরও বিকাশ হতো না। পার্থিব সুবিধা সন্ধানী তৃতীয় বিশ্বের সমাজসমূহে কিছু অবশ্যই সেখানে পাশ্চাত্য শিক্ষার পূর্বেও ছিল, কিন্তু তাদের সংখ্যা ছিল স্বল্প। আর পার্থিব সুযোগ সুবিধা বিমুখ বা ন্যূনতম সুবিধায় সন্তুষ্ট বিশাল জনসাধারণকে ঠকিয়ে তাদের পার্থিব সুবিধার ক্ষুধা তারা সহজেই নিবারণ করতে পারত। তাই প্রতিষ্ঠিত ব্যবস্থার কোনো আমূল পরিবর্তনের প্রয়োজন তাদের ছিল না। সেকুলার চিন্তামুক্ত বিপুল জনগোষ্ঠীর ভেতরও এমন পরিবর্তন আনবার কোনো উল্লেখযোগ্য স্পৃহা মূল্যবোধগত কারণে সাধারণত দানা বাঁধেনি। তাই পাশ্চাত্য তথা সেকুলার শিক্ষার প্রসারের পূর্বে তৃতীয় বিশ্বের সমাজ বিপ্লবের প্রয়োজন বা সম্ভাবনা খুব বেশি ছিল না। কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে প্রথমে এলিট ও পরে তাদের সংস্পর্শে ও প্রভাবে তাদের নেতৃত্বাধীন জনসাধারণ ক্রমেই সেকুলার তথা পার্থিব সুযোগ সুবিধার চিন্তায় প্রভাবিত হতে শুরু করে। গত কয়েক দশক ধরে আফ্রিকা ও এশিয়ায় প্রধানত ইউরোপীয় ঔপনিবেশিক শাসকদের শিক্ষানীতির ফলে সূচিত ও পরে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত জাতীয় নেতৃত্বের প্রচেষ্টায় পাশ্চাত্য সেকুলার শিক্ষার বিস্তৃতি ঘটে। ফলত আজ তৃতীয় বিশ্বের প্রায় সকলেই, এমনকি অশিক্ষিত সাধারণ মানুষও পার্থিব সুযোগ সুবিধার একরূপ বড় ধরনের চাহিদা অনুভব করতে শুরু করেছে। এখন আর তাদের দুমুঠো অন্ন, দুটুকরো পরবার কাপড় আর মাথা গোজবার ঠাঁই হলেই চলে না। পার্থিব সুযোগ সুবিধার যত রকম অবয়ব তারা দেখেছে বা তার সম্পর্কে শুনেছে বা তা কল্পনা করতে পারে, তাই তারা চায়। পার্থিব সুবিধার যা কিছু সম্ভব তাই চাওয়ার এই স্পৃহাকে একটি বিশাল বস্তুগত ক্ষুধায় রূপান্তরিত করেছে যোগাযোগ ও প্রচার ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি এবং তৃতীয় ও উন্নত বিশ্বের ভেতরকার বস্তুগত উন্নতির বিশাল ব্যবধান। তৃতীয় বিশ্বের অধিকাংশ মানুষ যেখানে
এখনো মানবেতর জীবনযাপন করছে, সেখানে উন্নত বিশ্বের মানুষের কাছে ফ্রিজ, এয়ার কন্ডিশন, গাড়ি ও সুষম খাদ্য অতি সাধারণ ব্যাপার বই নয়। উন্নত বিশ্বের জীবনযাত্রার অংশ এই সব বিশাল সুবিধার কথা আজকে রেডিও দ্রুত পৌঁছতে সক্ষম, চিঠি দ্রুত ভ্রমণক্ষম ভ্রমণকারী, টেলিপ্রিন্টারের খবর পেয়ে তা পুনঃপ্রচারে সক্ষম পত্রিকা, এসবের মাধ্যমে অহরহই তৃতীয় বিশ্বের প্রায় সকল মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এ যেন বুভুক্ষু কাঙালকে ভুনা মাংস দেখিয়ে খেপিয়ে তোলার মতো। ফল হচ্ছে তৃতীয় বিশ্বের মানুষ পরিবর্তনের স্পৃহা অনুভব করছে, এক বিরাট পরিবর্তনের স্পৃহা। কিন্তু অর্থনীতির সুষ্ঠু বিকাশ যেখানে থাকে রুদ্ধ, তৃতীয় বিশ্বে ঔপনিবেশিক শাসকদের রেখে যাওয়া রাষ্ট্রিক ও অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে উন্নত বিশ্বের জীবনধারার সকল না হোক অধিকাংশ সুযোগ সুবিধারও ব্যবস্থা করে দেওয়ার জন্য যেই রকম বিরাট পরিবর্তনের প্রয়োজন তা ব্যবস্থা করা সেখানে সম্ভব নয়। তদ্রূপ গত 100-200 বছর ধরে ঔপনিবেশিক শাসন বা তার হুমকির মুখে তৃতীয় বিশ্বের অর্থনীতির সুষ্ঠু বিকাশ যেখানে রুদ্ধ রয়ে গেছে, ঠিক সেইখানেই একই সময়ে তৃতীয় বিশ্বের উপনিবেশগুলোর শোষণ ও নিজস্ব অর্থনীতির অব্যাহত বিকাশের ভেতর দিয়ে আজকের উন্নত বিশ্ব উন্নতির এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে আজকের তৃতীয় বিশ্বের পক্ষে তার সাধারণ মানুষ মনে মনে যেরকম অবিলম্বে চাচ্ছে, সেরকম অবিলম্বে গিয়ে পৌঁছানোর কোনো ক্রমেই সম্ভব নয়। অবিলম্বে দূরে থাক, অতি দ্রুত সেখানে পৌঁছানো তৃতীয় বিশ্বের ঔপনিবেশিক শাসকদের রেখে যাওয়া রাষ্ট্রিক ও অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে স্বাভাবিকভাবে সম্ভব নয়। এটা সম্ভব নয় এই জন্য যে ঔপনিবেশিক শাসকগণ এই ব্যবস্থার ক্ষমতাসীন শীর্ষে যাদের প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে, ব্যবস্থাটি মুখ্যত তাদের স্বার্থটি কেবল সংরক্ষণ করে থাকে। ব্যবস্থাটির মেকানিজমটি এমন যে তার ভেতর দিয়ে ওই বিশেষ শ্রেণীটি ছাড়া আর কারো পক্ষে সাধারণত ওই শীর্ষে পৌঁছানো সম্ভব নয়। দু একজন যে অসাধারণ প্রতিভা বা পরিশ্রম বলে রাষ্ট্রযন্ত্রের এই অলিখিত কিন্তু প্রায় অমোঘ এই নিয়মটির ফাঁক গলিয়ে ওপরে উঠে আসেন না তা নয়, বা মুখ্যত ওই ওপরতলার শ্রেণীটির স্বার্থ সংরক্ষণেই নিয়োজিত থাকলেও এই রাষ্ট্র ব্যবস্থাটি অন্যান্য শ্রেণীর স্বার্থের জন্য একেবারে কিছুই করে না তাও নয়। কিন্তু এই সব ব্যতিক্রম এতই অপ্রতুল যে বিপুল জনগণের পার্থিব সুখ সুবিধা সংক্রান্ত সবটুকু বা অধিকাংশ ক্ষুধাটুকু মেটাবার ক্ষেত্রে ব্যবস্থাটির বিশাল অক্ষমতা প্রতিকারের জন্য তা উল্লেখযোগ্য তেমন কোনো অবদানই সাধারণত রাখতে পারে না। এই জন্য তৃতীয় বিশ্বের সমাজসমূহের বিপুলতর জনগণের কাছে ঔপনিবেশিক শাসকদের রেখে যাওয়া ব্যবস্থা ও তার দেশীয় চালকদের নির্মিত ক্লাবটি ভেঙে ফেলে সংশ্লিষ্ট রাষ্ট্রিক ও অর্থনৈতিক কাঠামোটির একটি বড় ধরনের পরিবর্তনের প্রয়োজনটি ক্রমেই প্রকটিত হতে থাকে। আর প্রয়োজন বোধের এই প্রকটতার ভেতর দিয়েই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। বিপ্লব সাধারণভাবে অনিবার্য হলেও তৃতীয় বিশ্বের সবখানেই সর্বক্ষেত্রেই তা এইরূপ তা হয়তো ঠিক করে বলা যায় না। বিপ্লব ছাড়াও তৃতীয় বিশ্বের বিপুলতর জনগণের পার্থিব সুখ সুবিধার বিশাল ক্ষুধাটিকে সাময়িক ও মোটামুটিভাবে হলেও দূর বা অবদমিত করে রাখবার দুটো প্রধান উপায় আছে। এক, ওপরতলা থেকে সূচিত এমন একটি দ্রুত সংস্কার আন্দোলন যা অর্থনীতিকে দ্রুত বলিষ্ঠ ও সমাজকে অর্থনৈতিক অসমতা থেকে মুক্ত করে আনতে পারে। দুই, বিপুল বৈদেশিক সাহায্যের মাধ্যমে দেশে একটি কৃত্রিম প্রাচুর্যের সৃষ্টি। প্রথমোক্তটি তৃতীয় বিশ্বের রাষ্ট্রিক ও অর্থনৈতিক কাঠামোর বর্তমান অবস্থায় প্রায় অসম্ভব। এই কাঠামোটি সাধারণত দুর্নীতির ভারে জর্জরিত, দক্ষতা বিচারে অনুৎকৃষ্ট, স্বার্থচিন্তার উপরে উঠতে অক্ষম লোক দ্বারা চালিত ও তৃতীয় বিশ্বের সমাজসমূহের ঐতিহাসিক বিবর্তনের বর্তমান পর্যায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেই এই রূপ। এই শেষোক্তিক কারণটির একটু ব্যাখ্যা দরকার। তৃতীয় বিশ্বের ঔপনিবেশিক শাসকেরা যেই রাষ্ট্র কাঠামোটি রেখে গেছে তা পাশ্চাত্যের অগ্রসর পুঁজিতান্ত্রিক পর্যায়ের ফল ও তার সঙ্গেই তা সঙ্গতিপূর্ণ। অগ্রসর পুঁজিতান্ত্রিক পর্যায়ের সামাজিক মূল্যবোধে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তি স্বাধীনতা, সমাজ কল্যাণ চিন্তা নির্ভর দৃষ্টিভঙ্গি, নিয়মানুবর্তিতা, পরমত সহিষ্ণুতা ইত্যাদির মতো উপাদানের সমাহার না থাকলে এই কাঠামোটির পক্ষে যথাযথ ফলদায়ক হিসেবে বজায় থাকা সম্ভব নয়। কিন্তু তৃতীয় বিশ্বের অধিকাংশ সমাজ এখনো অগ্রসর পুঁজিতান্ত্রিক পর্যায়ে
দূরে থাকে। নিখাত পুঁজিতান্ত্রিক পর্যায়েও পুরোপুরিভাবে এসে পৌঁছাতে পারেনি। এখনও তার সমাজ ব্যবস্থার অধিকাংশ ও মূল্যবোধ ব্যবস্থার প্রায় সর্বাংশ সামন্ততান্ত্রিক পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় এই পর্যায়ে এইসব সমাজের উপর চাপিয়ে দেওয়া পাশ্চাত্যের অগ্রসর পুঁজিতান্ত্রিক পর্যায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ রাষ্ট্রিক ব্যবস্থাটি ঠিকমতো কাজ করে যেতে পারে না। এটা হচ্ছে অনেকটা ডাঙায় জাহাজ চালাবার চেষ্টার মতো। সে যাই হোক, নানা কারণেই তৃতীয় বিশ্বে প্রতিষ্ঠিত রাষ্ট্রিক আর্থিক ব্যবস্থা বজায় রেখেই ওপর থেকে ব্যাপক সংস্কার সাধন করে বিপ্লব তথা বিপ্লবগত রক্তপাত ও অনিশ্চয়তা এড়িয়ে যাওয়াটা আকর্ষণীয় হলেও একটি প্রায় অসম্ভব ব্যাপার। বিপ্লবগত রক্তপাত ও অনিশ্চয়তা এড়ানোর অন্য যে পথটির কথা বলা হয়েছে তা অতি সতর্ক ও সুকৌশলী নেতৃত্বের অভাবে দেশকে নয়া উপনিবেশবাদের খপ্পরে ঠেলে দিতে পারে। এছাড়া পাশ্চাত্য শিক্ষা অন্যতম ফল হিসাবে জাতীয়তাবাদের বিকাশের ফলে এই একই আশঙ্কাজনিত কারণে এই পথটি প্রায়ই তৃতীয় বিশ্বের শিক্ষিত এলিট এবং তার প্রভাবাধীন জনসাধারণের কাছে গ্রহণীয় হয় না বলে এ পথে অগ্রসর হওয়াটাও সবসময় সম্ভব হয়ে ওঠে না। এসব কারণেই তৃতীয় বিশ্বের অধিকাংশ সমাজই বিপ্লব অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে। 2. বিপ্লব তার রোমান্টিক উপাদান ও তার সাফল্যে ভাগ্যের যে বিরাট শুভ পরিবর্তনের সম্ভাবনার প্রতিশ্রুতি সে দেয় তা তার জন্য একটি অতি আকর্ষণীয় ব্যাপার। কিন্তু রোমান্টিকতা ও একতরফা আশাবাদ বিবর্চিত বাস্তববাদী চিন্তা দিয়ে বিচার করলে বিপ্লবের একটি ভয়ঙ্কর রূপও ধরা পড়বে। ব্যাপক রক্তক্ষয়, সময়ে অর্থনীতির ভেঙে পড়া ও বিপ্লবের অব্যাহতি পরপর বেশ দীর্ঘকাল ধরে যে অর্থনৈতিক ও সামাজিক নৈরাজ্য বিরাজ করে তার ভারে এমনিতেই মেরুদণ্ড ভেঙে পড়া বিপুলতর জনসাধারণ এক দুঃসহনীয় অবস্থায় পড়েন। এসবও গ্রহণযোগ্য ভাগ্য পরিবর্তনের মূল্য হিসেবে। কিন্তু বিপ্লব সংক্রান্ত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে মূল্য এত দেওয়ার পরও যে আশায় এই সব কিছু অনেকটা জেনে শুনেই বরণ করে নিতে অগ্রসর হওয়া হয় তা যে বিপ্লবের ফলে ঘটবেই, বিপ্লব সফল হবে এবং বিপ্লবোত্তর একটি সুষ্ঠু পরিবর্তন আসবেই তার কোনো নিশ্চয়তা প্রায় কোনো বিপ্লবের ক্ষেত্রেই থাকে না। আর এইটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। সর্বস্ব হারিয়েও কোনো শুভ পরিবর্তনের বদলে এমনিতেই দুর্বল জনসাধারণ যখন আরও সর্বনাশের মুখোমুখি হন তখন তারা চরম কষ্টে পতিত হন, তাদের মনোবল ভেঙে যায়, এমনকি তারা বিপ্লব বিমুখ পর্যন্ত হয়ে উঠতে পারেন। তাতে বিপ্লবের সংগঠন ও সুষ্ঠু সংঘটন অন্তত এই অ্যাবর্টিভ বিপ্লবের ভুক্তভোগী পুরুষটির জীবনদশায় পূর্বের তুলনায় কঠিনতর হয়ে দাঁড়ায়। বৈপ্লবিক পরিবর্তন হয়ে পড়ে আরও বিলম্বিত, মুলতবি। অ্যাবর্টিভ বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত রাষ্ট্রিক আর্থিক কাঠামোটিরও ভেঙে পড়ার ফলে স্বাভাবিক উপায়েও ভাগ্যের উন্নয়ন হয়ে পড়ে কঠিনতর। অথচ পার্থিব সুবিধার ব্যাপক ক্ষুধাটি কিন্তু তখনও জনসাধারণকে উত্তক্ত করতে থাকে। সবকিছুর ফলে সে এক চরম হতাশা ও যাতনার অবস্থার সৃষ্টি হয়। এমত অবস্থায় জনসাধারণের ভেতর ভাগ্য পরিবর্তনের এক অস্বচ্ছ কিন্তু তীব্র স্পৃহা তথা উত্তেজনা বিরাজ করে। পূর্বোল্লিখিত কারণে এই স্পৃহা বা উত্তেজনাকে একটি সুষ্ঠু বিপ্লবী প্রচেষ্টায় সংগঠিত করা ও তার পথ ধরে একটি সফল ও যথার্থ বিপ্লবের রূপদান কিন্তু এখন পূর্ববর্তী অবস্থার চেয়ে কঠিনতর হয়ে পড়েছে। ফলে এই উত্তেজনার অসংগঠিত বা অর্ধসংগঠিত পৌরপৌনিক ও এলোপাথারি বহিঃপ্রকাশ ঘটবারই সম্ভাবনা বেশি। এর ফল হবে একটি দুঃসহনীয় সংকট পরস্পরা, একটি ভিশাস সার্কেল। একটি ভিশাস সার্কেলে পড়ে এই সংকট পরম্পরা প্রকট থেকে প্রকটতর হতে থাকবে। তৃতীয় বিশ্বের বহু দেশেই এই পরিস্থিতির নজির মিলবে। বেশি দূর না গিয়ে বাংলাদেশের 1969 থেকে 71-এর অর্ধসফল বিপ্লব পরবর্তী বছরগুলোর দিকে লক্ষ্য করা যায়। 1974 সনের বিপ্লবোত্তর ইথিওপিয়াও একটি মোটামুটি ভালো নজির হতে পারে। অতএব বিপ্লব সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে বিপুলতর জনসাধারণের ভাগ্য পরিবর্তনের জন্য বিপ্লব ছাড়া আর অন্য কোনো গ্রহণযোগ্য পথই যদি বাকি না থাকে, বিপ্লব যদি অনিবার্যই হয়ে পড়ে, তাহলে তার জন্য সকল প্রচেষ্টাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এমনভাবে সুসংগঠিত করতে হবে যাতে এসব প্রচেষ্টার উদ্দেশ্য রূপ বিপ্লবটির সফল ও যথার্থ হওয়ার ব্যাপারে নিরঙ্কুশ না হোক। একটি নির্ভরযোগ্য পরিমাণ নিশ্চয়তা বিধান সম্ভব হয় যাতে এই সব বিপ্লবী প্রচেষ্টার ফলে জনসাধারণের শ্রেষ্ঠাংশ
অর্থহীন আত্মদান ও বিপুলাংশ অহেতুক আত্মত্যাগের বোঝা মাথায় নিয়ে ইতিহাসের অংশমাত্র হয়ে বিরাজ করতে বাধ্য না হন। বস্তুত কোনো আত্মদান বা আত্মত্যাগই নিরঙ্কুশ অর্থে অর্থহীন বা অহেতুক হতে পারে না, কিন্তু এইসব আত্মদান বা আত্মত্যাগের ফল যদি হয় আত্মদান ও আত্মত্যাগের পর্যায়ের তুলনায় নগণ্য ও অতি পরোক্ষ, তাহলে তাকে অন্তত বিপ্লবগত প্রত্যক্ষ বিচারে খুব একটা অর্থবহ বলা চলে না। ৩. বিপ্লব সংগঠন ও সংঘটন একটি বিজ্ঞান। বিপ্লব ঘটে যেতে পারে, কিন্তু বিপ্লবী প্রচেষ্টা তথা বিপ্লবী যুদ্ধ ঘটে যায় না, তাকে ঘটাতে হয়। আর এই ঘটানোটা অবশ্যই হতে হয় একটি পূর্ব নির্ধারিত পরিকল্পনার ভিত্তিতে। প্রক্রিয়াটির প্রতিটি খুঁটিনাটি বিষয় যে পূর্ব নির্ধারিত হয় বা তাকে পূর্ব নির্ধারিত হতে হবে তা নয়। পূর্ব নির্ধারিত যা হবে তা হলো প্রক্রিয়াটির মোটামুটি একটি রূপরেখা ও মৌলিক কিছু বিষয় সম্পর্কে পরিষ্কার একটি ধারণা। অর্থাৎ পূর্ব নির্ধারিত যা হবে তা হলো স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির আওতায় যে আরও বহু বহু খুঁটিনাটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, সেসব ট্যাকটিক্যাল প্রশ্নের মীমাংসা করতে হবে। সেসব বিষয় নিয়ে কোনো পূর্ব নির্ধারিত পরিকল্পনা বা অলঙ্ঘনীয় নীতি বা সিদ্ধান্ত থাকাটা সম্ভবও নয়, বাঞ্ছনীয় নয়। যদি ওরকম কিছু দ্বারা বিপ্লবী প্রচেষ্টা বা আন্দোলন প্রভাবিত হয়ে পড়ে, তাহলে প্রক্রিয়াটির অবরুদ্ধ হয়ে মরবার সম্ভাবনা আছে। কেননা প্রক্রিয়াটিকে তার অগ্রগতির সঙ্গে সঙ্গে পূর্বাহ্নেই আন্দাজ করা সম্ভব নয়। এমন বহু অবস্থার মুখোমুখি পড়তে হবে এবং বিপ্লবীরা মানসিকভাবে সব সময় একটি বাধা ধরা অলঙ্ঘনীয় ছকের বাইরে না যেতে বদ্ধপরিকর হলে সেমত অবস্থায় ওই ছকে এইসব অবস্থার মোকাবেলার কোনো বাতলে দেওয়া নস্কা না দেখে সিদ্ধান্তহীনতায় পড়বেন। আর যুদ্ধে সিদ্ধান্তহীনতার চেয়ে মারাত্মক বিপর্যয়মূলক উপাদান আর কিছুই হতে পারে না। কিন্তু স্ট্র্যাটেজি বিপ্লবী প্রচেষ্টার শুরুতেই ঠিক করতে হবে, কেননা তা না হলে পুরো প্রক্রিয়াটি একটি এলোপাথারি রোমান্টিক অ্যাডভেঞ্চার বই, আর কিছু হবে না। বারবারই উস্কানিমূলক যে কোনো ঘটনায় বিপ্লবী রোমান্টিকতা মাথাচাড়া দিয়ে উঠলে বিপ্লবীগণ এমন সব বিপ্লবী কর্মকাণ্ড করে বসবেন যাতে আন্তরিকতা ও সৎসাহসের বহিঃপ্রকাশ থাকলেও হয় বিপ্লবী ক্ষেত্রের পূর্ণ প্রস্তুতির অভাব, নয় ভিন্ন ভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডের সমন্বয়ের অভাব, নয় বিপ্লবের সাফল্যের জন্য প্রয়োজনীয় অন্য যে কোনো বাস্তব শর্তের অভাবের জন্য তা প্রকৃত প্রস্তাবে কোনো বিপ্লব তো জন্ম দিতে পারবেই না, বরং একটি যথার্থ বিপ্লবের সম্ভাবনাকেও বহুলাংশে খর্ব করে ফেলতে পারে। 4. বিপ্লবী স্ট্র্যাটেজি তথা বিপ্লবী যুদ্ধের পরিকল্পনায় বিপ্লবের ক্ষেত্রের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো যুদ্ধের পরিকল্পনার বেলায় ক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বিপ্লবী যুদ্ধের ক্ষেত্রে এর তুলনামূলক গুরুত্ব সাধারণ বা কনভেনশনাল যুদ্ধের চেয়ে অনেক বেশি। দুই ধরনের যুদ্ধের প্রকৃতিগত পার্থক্যের জন্যই এই রূপ। সাধারণ যুদ্ধে সাফল্যের জন্য নির্ভর করা হয় প্রধানত অস্ত্র বলের উপরই। সেখানে সাধারণত শত্রু শক্তি ধ্বংস করে যুদ্ধ জয় করাটাই উদ্দেশ্য। দরকার হলে অস্ত্র দিয়ে শত্রু শক্তিকে মার, তার অবস্থানের ক্ষেত্র ধূলিসাৎ করে দিয়ে হলেও যুদ্ধ জয় করা যেতে পারে। কিন্তু বিপ্লবী যুদ্ধে এমনটি হতে পারে না। এখানে শত্রুকে ধ্বংস করে যুদ্ধ জয় নয়, শত্রুকে জয় করবার চেষ্টাটাই প্রধান। শত্রুপক্ষের যত বেশি লোক সম্ভব নিজেদের পক্ষে ভিড়িয়ে শত্রুপক্ষের অস্ত্রশস্ত্র ও যুদ্ধের ক্ষেত্রের যতখানি সম্ভব করতলগত করবার চেষ্টাটাই বিপ্লবী যুদ্ধের প্রধান চরিত্র। এর একাধিক কারণ আছে। সাধারণ যুদ্ধে যেভাবে যুদ্ধমান উভয় পক্ষেরই অস্ত্র ও রসদ সরবরাহের জন্য পেছনে অপেক্ষাকৃত নিরুপদ্রব বেজ রয়েছে, যার যার নিজস্ব রাষ্ট্র এবং মিত্র রাষ্ট্রগণই সাধারণত এইসব বেজ, সেখানে বিপ্লবী যুদ্ধের ক্ষেত্রে বিপ্লবীদের জন্য সাধারণত শত্রুপক্ষের অস্ত্রাগার ও রসদের ভাণ্ডার ছাড়া যুদ্ধের সামগ্রী লাভের অন্য কোনো সার্বক্ষণিক ও নিশ্চিত উৎস থাকে না। এছাড়া সাধারণ যুদ্ধের বেলায় যুদ্ধমান পক্ষদ্বয়ের অবস্থানের ক্ষেত্র যেভাবে ভিন্ন ভিন্ন, বিপ্লবী যুদ্ধের বেলায় তেমনটি নয়। এখানে একই ক্ষেত্রে দুটো পক্ষই সরকারি ও বিপ্লবী অবস্থান করেন। তাই এইরূপ যুদ্ধের শত্রুপক্ষকে তার অবস্থানের ক্ষেত্রসহ ধূলিসাৎ করে ফেলবার স্পৃহার কোনো অবকাশ নেই, বিপ্লবীদের পক্ষে তো নেই। কেননা এই ক্ষেত্র তথা তাদের দেশ ও সমাজের স্বার্থিত তাদের যুদ্ধ,
তাদের প্রতিপক্ষের প্রতি বিপ্লবী তথা কাউন্টার ইনসার্জেন্সি পরিকল্পনাও নেই। এই ক্ষেত্রে তথা দেশ ও ব্যাপক সমাজের প্রতি আবেগগত দরদে না হোক, নিছক নিজের রসদ সরবরাহ নিশ্চিত রাখবার জন্য হলেও তাকে এই ক্ষেত্রটিকে ধূলিসাৎ করা থেকে বিরত থাকতে হবে। বিপ্লবীদের চেষ্টা হবে ক্ষেত্রটি তথা সমাজটিকে জয় করা, প্রতিপক্ষের চেষ্টা হবে তার উপর তার নিয়ন্ত্রণ বজায় রাখা। সাধারণ যুদ্ধ জয়ে যেমন অস্ত্রবল, বিপ্লবী প্রচেষ্টা বা যুদ্ধে তেমনি ক্ষেত্রই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। বিপ্লবের ক্ষেত্র হাল চাষের ক্ষেত্রের মতো একটি বড় ভূখণ্ড মাত্র নয়, সংশ্লিষ্ট ভূখণ্ডের পাহাড় পর্বত খানা খন্দক জলা জঙ্গলের মতোই, বরং তার চেয়ে অধিক গুরুত্ব সহকারে এই ভূখণ্ডে বসবাসকারী জনগোষ্ঠীর মনোরাজ্যের পাহাড় পর্বত খানা খন্দকও এই ক্ষেত্রের অংশ বটে। আর বিপ্লবী যুদ্ধে জয়লাভ তথা বিপ্লবী প্রচেষ্টায় সাফল্য লাভের জন্য এই ক্ষেত্রের সকল জড় ভৌগোলিক প্রস্থের প্রতিবন্ধক ও সুবিধাদি সম্পর্কে সম্যক ওয়াকেবহাল হয়ে তার প্রতিবন্ধকতা সমূহের অসুবিধাকে দূর করা বা এড়িয়ে যাওয়া এবং একই প্রতিবন্ধকতাকে শত্রুপক্ষের জন্য প্রকট করে তুলবার প্রয়োজন রয়েছে। তার সুবিধাগুলোকে নিজেদের কাজে লাগানো ও প্রতিপক্ষকে তা ব্যবহার করতে না দেওয়ার জন্য বিশেষ চেষ্টার যেমন দরকার রয়েছে, ঠিক তেমনি এই একই ক্ষেত্রের মনোজাগতিক প্রস্থের সকল প্রতিবন্ধকতা ও সুবিধাদিকে জানতে হবে এবং এই সব প্রতিবন্ধকতা ও সুবিধাদি সম্পর্কে যথাযথ রণশাস্ত্রগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই ব্যবস্থা গ্রহণের মৌলিক গুরুত্বপূর্ণ অংশটি হবে স্ট্র্যাটেজি তথা পূর্ব নির্ধারিত পরিকল্পনার ব্যাপার। প্রত্যেকটি বিপ্লবী আন্দোলনকেই তাই অন্তত তার নেতৃত্বকে অবশ্যই আন্দোলনের সূচনাতেই বিপ্লবের ক্ষেত্রের জড় ও মনোজাগতিক উভয় প্রস্থ সম্পর্কেই সুপণ্ডিত হয়ে উঠতে হবে ও তাকে ব্যবহার ও ট্যাকেল করবার ব্যাপারে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। বিপ্লবের ক্ষেত্রে জড় প্রস্থটির গুরুত্ব প্রসঙ্গে আফ্রিকা ও এশিয়ায় বিপ্লবী আন্দোলনগুলোকে বিশেষ করে ইতিমধ্যেই সামরিক অভিযানের পর্যায়ে এসে পৌঁছা আন্দোলনগুলোকে মোটামুটি সচেতনই মনে হয়। রণশাস্ত্র সংক্রান্ত তাত্ত্বিক রচনাবলিতে ঐতিহ্যগতভাবেই এই বিষয়টি নিয়ে বহু কাল ধরে আলোচনা হয়ে আসছে বলেই সকল রণশাস্ত্রকর তথা যুদ্ধচালকেরই স্বাভাবিকভাবেই এই বিষয়ে সচেতন থাকবার কথা। বিপ্লবী আন্দোলনের সশস্ত্র অংশের ব্যাপারেও এই একই কথা প্রযোজ্য। তাছাড়া জড় ভৌগোলিক বাধা বিপত্তি ও সুবিধাদি এতই দৃশ্যমান যে অভিযান পরিচালনা করতে গিয়ে এসবের মুখোমুখি পড়ে সে সম্পর্কে সচেতন না হয়েও উপায় নেই। কিন্তু মনোজাগতিক ক্ষেত্রে চড়াই উতরাই সম্পর্কে রণশাস্ত্রকার ও যুদ্ধ পরিচালকদের ভেতর ব্যাপক সচেতনতা তুলনামূলকভাবে সাম্প্রতিক ব্যাপার। এই ব্যাপক চেতনার প্রধান উৎস বলা চলে মাও সেতুংয়ের রচনাবলীর ভেতর দিয়ে। বস্তুত কমিউনিস্ট গণই প্রধানত বিপ্লবী যুদ্ধের রণশাস্ত্রের এইসব অত্যাধিক গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে ব্যাপকভাবে লিখেছেন। পাশ্চাত্যের প্রতি বিপ্লবী যুদ্ধের রণশাস্ত্রকর গণ 50-এর দশকের শেষের দিকে ও 60-এর দশকে এক পর্যায়ে এই বিষয়ে কিছুটা গুরুত্ব দিতে শুরু করেন। বিপ্লবী যুদ্ধের ক্ষেত্রের মনোজাগতিক প্রস্থ নিয়ে যা কিছু তত্ত্ব বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার বর্তমান বিপ্লবী আন্দোলনগুলোর বেলায় সবিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে, তাতে মনোজাগতিক ক্ষেত্র বিচারে মানুষের মনের শ্রেণী চেতনা ও তার অর্থনৈতিক চিন্তা চালকই তার প্রধানতম বলা চলে, প্রায় একমাত্র উপাদান হিসেবে আলোচিত হয়েছে। এর একাধিক কারণ আছে। এক, যেহেতু এইসব তত্ত্ব কমিউনিস্ট সূত্র থেকে উচ্চারিত এবং উল্লিখিত বিপ্লবী আন্দোলনগুলোতেও তার প্রবেশ সাধারণত কমিউনিস্ট বা বামপন্থী ভাবধারায় অনুপ্রাণিত নেতৃত্বের মাধ্যমে, সেই হেতু এইসব তত্ত্বে মার্ক্সীয় দর্শনের শ্রেণী পরিচয় ও অর্থনৈতিক চিন্তাচালনার ধারণার কেন্দ্রিকতাটি স্বাভাবিকই বটে। এছাড়া যদিও এসব তত্ত্বের মূল প্রণেতা বিশেষত মাও সেতুং মনোজাগতিক ক্ষেত্র বিচারে স্থানীয় সংস্কৃতি ও প্রতিষ্ঠিত মূল্যবোধ ব্যবস্থার গুরুত্বের কথাও কখনো কখনো বলেছেন, আফ্রিকা ও এশিয়ার এইসব বিপ্লবী নেতৃত্বের দৃষ্টিমূল তাত্ত্বিকের এইসব অপেক্ষাকৃত অল্পতর জোর দিয়ে বলা কথার দিকেও যথেষ্ট আকৃষ্ট হয়নি। এর জন্য তাদের পাশ্চাত্য প্রভাবিত মানস বা ফ্রেম অফ মাইন্ডটিও অনেকটা দায়ী। আফ্রিকা ও এশিয়ার সব দেশেই নেতৃত্ব অত্যন্ত সংকীর্ণ। এই সংকীর্ণ নেতৃত্বের প্রায় সকলেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। তাদের অনেকেই পাশ্চাত্যে ছাত্রাবস্থায় সাধারণত পাশ্চাত্যে বসবাস করেছেন। এর ফলে
তাদের পাশ্চাত্যকৃত ও পাশ্চাত্যকরণের একটি প্রায় অনিবার্য ফল হয়েছে। তাদের নিজস্ব পশ্চাদপত সমাজের সকল মূল্যবোধের প্রতি এক ধরনের অবজ্ঞা মিশ্রিত অনুমোদন বা ডিসঅ্যাপ্রুভালের মনোভাব। এইসব মূল্যবোধকে উৎখাত করতে হবে, এইটিই যেন তাদের একমাত্র কর্তব্য। এর পঠন পাঠন ও একে বুঝবার চেষ্টাকে তাদের কাছে নিছক সময়ের অপচয় ছাড়া আর কিছুই যেন মনে হয় না। আগাছা উপড়ে ফেলতে হবে, তার আবার পঠন পাঠন আর বুঝবার কি আছে? জনেকটা এই যেন হলো মনোভাব। বিপ্লবী আন্দোলনের জন্য পাশ্চাত্য প্রভাবজনিত এই মনোভাবটি খুব সুফলদায়ক নয়। বিপ্লবী প্রচেষ্টার ক্ষেত্ররূপ সমাজের মনোজগতের মানচিত্রের ভিত্তিই হলো সমাজটির মূল্যবোধ ব্যবস্থা। বিপ্লবী প্রচেষ্টার ক্ষেত্রে মনোজাগতিক প্রস্থটিকে বুঝতে হলে তার চড়াই উতরাইগুলোকে ব্যবহার ও প্রয়োজন বোধে মোকাবেলা করতে হলে তাকে বুঝতেই হবে, আর এটি করতে হবে বিপ্লবের স্বার্থেই। প্রতিষ্ঠিত মূল্যবোধ ব্যবস্থাটি যতই অগ্রহণযোগ্য হোক না কেন, যতই অপাঙ্ক্তেয় বা পরিত্যাজ্য হোক না কেন, তবুও, কেননা অর্থনৈতিক চিন্তাসহ নানাবিধ চেতন ও অবচেতন চালিকার সঙ্গে সঙ্গে এই মূল্যবোধ বিষয়টিও এই পরবর্তী চালিকাটির ক্ষেত্রে যতখানি না চেতনে, তার চেয়েও অনেক বেশি অবচেতনে প্রায় প্রত্যেকটি মানুষকেই চালিত করছে, নিয়ন্ত্রিত করছে। আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে মানুষের অবচেতন মন। মানুষের ওপর অবচেতন মনের এই রূপ অমোঘ বন্ধনের কথা প্রথম ব্যাপকভাবে তুলে ধরেন ফ্রয়েড। তার রচনার প্রধানাংশে অবশ্য অবচেতন মনের এই বাঁধুনিতে যৌনতাকেই প্রধান বিষয় হিসেবে তুলে ধরা হয়। অন্যদিকে কোনো কোনো লেখকের লেখায় মানুষের চেতন অবচেতন মনের প্রধান চালিকা হিসেবে অর্থনৈতিক স্বার্থটিকেই তুলে ধরা হয়। মার্কসের লেখার ভেতর দিয়েই প্রথম এই ধারণাটি ব্যাপক পরিচিতি লাভ করে। আগে পরে ইউলহেম রাইসের লেখায় মানুষের অবচেতন মনের প্রধান চালিকা নির্ণয়ে একটি আর্থ যৌন তত্ত্ব দাঁড় করাবার চেষ্টা করা হয়। সে যাই হোক, মানুষের ওপর অবচেতন মনের যে একটা অমোঘ বন্ধন রয়েছে এবং তার প্রধান চালিকাসমূহকে বের করাটা প্রয়োজন। ফ্রয়েড, মার্কস বা রাইসের মতো সমাজ বিজ্ঞানীগণের প্রচেষ্টা তারই প্রতি ইঙ্গিত করে। অবচেতন মনের চালিকা সন্ধান করতে গিয়ে যে কোনো একটি বা দুটি প্রধান চালিকা মাত্র সন্ধানের চেষ্টাটি লোভনীয় হলেও সম্ভবত সঠিক নয়। মানুষের মন চালিত হচ্ছে তার উপর বহুবিধ প্রভাবকের একটি নিরন্তর ও জটিল ক্রিয়া বিক্রিয়ার প্রক্রিয়াজাত চালিকা শক্তি দ্বারা। স্থান কাল পাত্র ভেদে এই প্রক্রিয়ায় এক একটি প্রভাবকের প্রভাবের পরিমাণ অন্যান্য প্রভাবকের তুলনায় এই প্রভাবের তীব্রতা ও গুরুত্ব ভিন্ন হবারই কথা। নইলে অর্থনৈতিক পার্থিব স্বার্থ চিন্তায় যখন ইংল্যান্ডের বেনিয়া হেনরি ছলে বলে কৌশলে রাজা হতে বদ্ধপরিকর হন, সেখানে কপিলাবস্তুর যুবরাজ গৌতম কিভাবে রাজপাট ছেড়ে বোধি বৃক্ষের নিচে প্রবুদ্ধির সাধনায় নিমজ্জিত হন। সেখানে যৌন প্রয়োজনে সাধারণ মানুষের বৈবাহিক সম্পর্কের প্রয়োজন হয়। সেখানেও কিভাবে কিছু কিছু লোক চিরকুমার থেকে যান। এক এক সময় এক এক প্রভাবক অধিকতর বা একাধিক প্রভাবক সমানভাবে মানুষের মনকে চালিত করতে পারে এবং অর্থনৈতিক স্বার্থ চিন্তা ও যৌনাকাঙ্ক্ষা ছাড়াও মানুষের মনের আরও চালিকা থাকতে পারে। তবে এটা হয়তো বলা যায় যে কিছু কিছু চালিকা এমন রয়েছে যা স্থান কাল পাত্র ভেদে মনের প্রভাবক হিসেবে তার গুরুত্বের ভেদ সত্ত্বেও মনোজগতের প্রভাবক হিসেবে সর্বক্ষণই বিরাজ করছে। ক্ষুধা নিবারণের স্পৃহা তথা অর্থনৈতিক স্বার্থচিন্তা ও যৌনাকাঙ্ক্ষা সাধারণভাবে এইরূপ চালিকা শক্তি। মনের বিভিন্ন প্রভাবকের ক্রিয়া বিক্রিয়ায় সহযোগ আর কাটাকাটিতে কখন প্রভাবকটি কতদূর মনের ওপর দখল স্থাপন করবে তা হয়তো বলা যায় না, কিন্তু এইসব মোটামুটি স্থায়ী প্রভাবকের সবকটিকেই গুরুত্ব সহকারে লক্ষ্য করতে হবে ও বুঝতে হবে। রিজার্ভ ফোর্স সবসময় যুদ্ধে অংশ নেয় না বলেই যে তার অস্তিত্ব নেই বা তা হঠাৎ কোনো সময় যুদ্ধমান হয়ে উঠবে না এবং তার সম্পর্কে সতর্ক থাকবার দরকার নেই, এই রকম কথা যেভাবে বলা যায় না, সেইভাবেই গৌতম বুদ্ধের ওপর পার্থিব স্বার্থচিন্তা বা চিরকুমার পাদ্রির ওপর যৌনাকাঙ্ক্ষা কাজ করেনি, বা কোনো এক মুহূর্তে মূল্যবোধহীনভাবে ঘুষ গ্রহণরত কর্মচারীটির ওপর মূল্যবোধ কাজ করেনি বলেই যে এইসব নেই, বা এসব অন্য যে কোনো সময় বা অন্যান্যদের মনের ওপর কাজ করবে না বা করে না। এবং এইসব নিয়ে তাই ভাববার ও পড়াশোনা করে বিপ্লবী ক্ষেত্রের চড়াই উতরাই নির্ধারণের এইসব ভূমিকা জেনে বিপ্লবী প্রচেষ্টার স্ট্র্যাটেজি নির্ধারণে
তাকে যথার্থ গুরুত্ব দেওয়ার দরকার নেই, এইরূপ কথাও বলা চলে না। বিপ্লবের ক্ষেত্রের মনোজাগতিক প্রস্থের ভিত্তি রূপ, দেশ, সংস্কৃতি তথা মূল্যবোধ ব্যবস্থাটি যদি আদৌ গ্রহণযোগ্য হবার মতো কিছু না হয়, প্রগতির পথ যদি প্রকৃতই এমন সব প্রতিবন্ধকতায় পূর্ণ থাকে, সেসব প্রতিবন্ধকতাকে দূর করাটা অবশ্যই দরকার। তাহলেও বিপ্লবীদের পক্ষে এই সংস্কৃতি ও মূল্যবোধকে বুঝতে হবে এবং তার সঙ্গে সাক্ষাৎ সংঘাতে যাওয়ার বা তাকে নিয়ে মোটেও মাথা না ঘামিয়ে বিপ্লবী প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাটা ঠিক হবে না। একটি স্থূলতর বিষয় নিয়ে উদাহরণ দিয়ে কথাটি আরও একটু পরিষ্কার করা যাক। বিপ্লবীদের রণক্ষেত্র রূপ দেশের জড় ভৌগোলিক চড়াই উতরাই প্রচুর পাহাড় পর্বত জলাজঙ্গলে পরিপূর্ণ থাকতে পারে। বিপ্লবীরা যেই অনাগত ভবিষ্যতের স্বপ্ন দেখেন, যেই ভবিষ্যৎ নির্মাণের জন্য তাদের সকল বিপ্লবী প্রচেষ্টা, তার যে চিত্র তাদের মানসে আছে, সে চিত্রে সম্ভবত আছে এইসব পাহাড় পর্বত, খানাখন্দক, জলাজঙ্গলে পরিপূর্ণ ভূত্বকের পরিবর্তনে এমন একটি সমতল, প্রায় সমতল বা সংস্কৃত ভূত্বক, যার ওপর দিয়ে প্রচুর পথঘাট, রেল লাইন ইত্যাদি চলে গেছে, যার ওপর ক্ষেত খামার গড়ে উঠেছে এবং একটি নতুন ল্যান্ডস্কেপ গড়ে উঠেছে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিপ্লবীদের প্রয়োজন জড় ভৌগোলিক ক্ষেত্রটির পাহাড় পর্বত পিষে একাকার করে দেওয়া, খানাখন্দক ভরাট করা ও জলাজঙ্গল সব নির্মূল করে ফেলা। কিন্তু বিপ্লবী যুদ্ধের সমাপ্তি তথা বিপ্লব সংগঠিত হওয়ার আগেই এই কাজটি বিপ্লবীদের জন্য প্রধান হয়ে দাঁড়ায় না। এই জড়ক্ষেত্রটির ওপর নিয়ন্ত্রণশীল সরকারি পক্ষের সঙ্গে যুদ্ধ ও ক্ষেত্রটিকে সমতল বা সংস্কৃত করে তোলার মতো দুটো দুরূহ কাজ একই সঙ্গেই চালিয়ে যাওয়া সমীচীন মনে হয় না। একমাত্র জড়ক্ষেত্রটির কোনো একটি উল্লেখযোগ্য অংশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে ও সেই নিয়ন্ত্রণকে নিশ্চিত ও স্থায়ী বলে স্থির হতে পারলেই বিপ্লবীরা বিপ্লবী যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির পূর্বেও ক্ষেত্রের প্রগতির পথে অবাঞ্ছিত প্রতিবন্ধকতা তথা পাহাড় পর্বত জলাজঙ্গল ইত্যাদি নির্মূল করতে অগ্রসর হতে পারেন। জড় ভৌগোলিক ক্ষেত্রের বেলায় যেমন মনোজাগতিক ক্ষেত্রের বেলায়ও তেমনি বিপ্লবী যুদ্ধের সমাপ্তি তথা বিপ্লব সংগঠনের পূর্বেই মনোজাগতিক ক্ষেত্রের ভিত্তিরূপ মূল্যবোধ ব্যবস্থার পাহাড় পর্বত জলাজঙ্গলের সঙ্গে সাক্ষাৎ সংঘাতে অবতীর্ণ হওয়াটা বিপ্লবী আন্দোলনের জন্য শুভদায়ক হওয়ার কথা নয়। জড় ভৌগোলিক ক্ষেত্রের ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন সাধনের মতো মনোজাগতিকের ক্ষেত্রে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন সাধনের কাজটিও বিপ্লবী প্রচেষ্টার চূড়ান্ত সাফল্য তথা বিপ্লব সংগঠন পর্যন্ত মুলতবি রাখাটাই সমীচীন। তা করা গেলে বিপ্লবী আন্দোলনের সাফল্য অর্জন অপেক্ষাকৃত দ্রুত ও সহজ হয়ে ওঠে। ইরানের বিপ্লবী আন্দোলনের বিস্ময়কর সাফল্য এই প্রতিপাদ্যটির সমর্থন দেয় বলে মনে হয়। ইরানের বামপন্থী ও ইসলামী এই দুটি বিপ্লবী আন্দোলনই সক্রিয় ছিল। ইসলামী বিপ্লবীদের চেয়ে বামপন্থী বিপ্লবীদের আন্দোলনটির আন্তরিকতা বা বৈপ্লবিক কার্যক্রমগত দক্ষতা কোনোটিই কম ছিল না, বরং সীমান্তের অন্য পাশে প্রয়োজন হলেই প্রায় সব ধরনের সাহায্যই সরবরাহ করবে বলে প্রায় নিশ্চিত বলে ধরা চলে। এমন একটি পরাশক্তির অস্তিত্বের ভেতর মনোবল বৃদ্ধিকারক একটি সহায়ক উপাদানও বামপন্থীদের বিপ্লবী আন্দোলনের সাফল্যকে অধিকতর সম্ভাবনাময় করে রেখেছিল। ইসলামী বিপ্লবীদের বেলায় এই শেষোক্ত ধরনের কোনো বাড়তি সহায়ক উপাদান ছিল না। তা সত্ত্বেও বামপন্থী আন্দোলনটি নয়, বিপ্লব আসে ইসলামী বিপ্লবী আন্দোলনটিরই প্রচেষ্টায়। কেন? ইরানের বামপন্থী আন্দোলনটি এশিয়া আফ্রিকার অন্যান্য বামপন্থী বিপ্লবী আন্দোলনের মতোই ক্ষেত্রের প্রতিষ্ঠিত মূল্যবোধ ব্যবস্থাটিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। তারা উপাদানগুলোকে বিপ্লবের স্বার্থে ব্যবহার করতে পারেনি। তার পথ ধরে বিপ্লবের ক্ষেত্ররূপ মূল্যবোধের বাঁধনে আবদ্ধ ও প্রতিষ্ঠিত মূল্যবোধ চালিত সমাজ তথা বিপুলতর জনগোষ্ঠীর মনোজগৎ তথা বিপ্লবী যুদ্ধে জয়লাভ নির্ভর করে যেই ক্ষেত্র বলের ওপর, সেই ক্ষেত্র বল অর্জন করতে সক্ষম হয়নি। ইসলামী বিপ্লবী আন্দোলনটি কিন্তু এসব কিছুরই করতে সক্ষম হয়েছে বলেই বিপ্লব তারই হাতে এবং দ্রুত এসেছে। সম্ভবত এইরূপ কারণে এশিয়া ও আফ্রিকার প্রায় সব দেশই অর্থোডক্স বামপন্থী বিপ্লবী আন্দোলনগুলো যেখানে 2-3 দশক ধরে প্রচেষ্টা চালিয়ে এখনও বিপ্লব সংগঠন করতে পারেনি, সেখানে ইরান ও তার পূর্বে লিবিয়ায় তুলনামূলকভাবে অতি দ্রুত ও অল্প আয়াসেই সমাজে বিপ্লবের দ্বার উন্মুক্ত হয়েছে। এক্ষেত্রে সম্ভবত সোমালিয়ারও
উল্লেখ করা যেতে পারে। তানজানিয়ায় যা ঘটেছে তাকেও সম্ভবত একটি সমাজ বিপ্লব বলা যায়, যদিও তা ব্যাপক রক্তক্ষয় বা সশস্ত্র অভ্যুত্থানের ভেতর দিয়ে সূচিত হয়নি, কিন্তু এই উদাহরণটিও সম্ভবত এখানে দেয়া চলে। আফ্রিকা ও এশিয়ায় চীনকে বাদ দিয়ে একমাত্র ইন্দোচীনেই সম্ভবত মোটামুটি অর্থোডক্স বামপন্থী আন্দোলনের হাতে একটি সফল সমাজ বিপ্লব এসেছে। এটা করতে গিয়ে এত দীর্ঘ সময়, অনূন্য 30 বছর, এবং এত বেশি ত্যাগ ও ক্ষয়ক্ষতির প্রয়োজন হয়েছে যে প্রতিষ্ঠিত মূল্যবোধের সঙ্গে সাক্ষাৎ সংঘাতে না যাওয়া উপরে উল্লেখিত সমাজ বিপ্লবগুলোর কোনোটির বেলায় তার দরকার হয়নি। ওপরের প্রতিপাদ্যটি অর্থাৎ বিপ্লবী প্রচেষ্টায় প্রতিষ্ঠিত মূল্যবোধের সঙ্গে সাক্ষাৎ সংঘাতে না গিয়ে বরং তার বিভিন্ন উপাদানকে বিপ্লবের স্বার্থে ব্যবহার করতে পারলে বিপ্লবকে ত্বরান্বিত ও সহজতর করা যায়। এই কথাটি হলো একটি জেনারেলাইজেশনের বিষয়। এর ব্যতিক্রম যে নেই তা হয়তো নয়, কিন্তু তত্ত্ব তৈরি হয় ব্যতিক্রম নয়, জেনারেলাইজেশনের ভিত্তিতেই। আর তত্ত্ব ধরেই বিজ্ঞান, বিপ্লবী প্রচেষ্টার বিজ্ঞানও। রচনা ঢাকা 21 এপ্রিল 1979। আর এরই মাঝে শেষ হয়ে গেল ইরানের বিপ্লব বইটি। এছাড়াও এই বইটিতে আছে পরিশিষ্ট ক, কিছু ক্লারিফিকেশন, ও পরিশিষ্ট খ, বিপ্লবের উষা, কালপঞ্জি। যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং পুরো বইটি শুনেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এরকম আরও বই শুনতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।